প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের বাংলা বিষয়ে যে বাংলা ভাষা ও সংস্কৃতি বলে বইটি আছে, সেখানে এবারের দ্বিতীয় সেমিস্টারে যে ৪র্থ নম্বর অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হয়েছে তার নাম আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই আধুনিক বাংলা সাহিত্যের ধারায় আলোচনায় রয়েছে বাংলা গদ্য প্রবন্ধের ধারা, কবিতা, নাটক, উপন্যাস ইত্যাদি। আজকের আলোচনায় বাংলা গদ্য ও প্রবন্ধের ধারা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যাতে বিষয়টি অনেক সহজ হয়ে যায়। তোমাদের বইতে এই বাংলা গদ্য প্রবন্ধের ধারা বিষয়টি আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে। এই বিস্তারিত আলোচনাটি সহজ করে তুলে ধরতে আজকের আমার ভিডিও নিয়ে উপস্থাপনা। এছাড়া এর পূর্বের ভিডিওতে আধুনিক বাংলা সাহিত্যের ধারার উপরে পরপর 3টি পর্ব আলোচনা করেছি। আজকের পর্ব সংখ্যা 4। আজ থেকে খ্রিস্টীয় 10ম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাংলা সাহিত্যে যখন কবিতা আর গানকে বেশি আধিপত্য দেওয়া হয়েছিল, সেই সময় গদ্য লেখা তেমন রচনা পাওয়া যায়নি। কিছু কিছু রচনা পাওয়া গিয়েছিল, যেগুলো ছিল চিঠিপত্র বা দলিল দস্তাবেজ। বাংলা গদ্যে যদি প্রাচীনতম নিদর্শন সন্ধান করতে হয়, তাহলে বলা যায় দম আন্তোনিওর ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ অথবা মনোয়েল দা আসোসুম্পোসাও রচিত কৃপার শাস্ত্রের অর্থভেদ নামক প্রশ্নোত্তরমূলক রোমান ক্যাথলিক ধর্মের তত্ত্বকথা নির্ভর গ্রন্থের কথা। কারণ সেই সময় এদেশে যে সকল ধর্মপ্রচারকেরা এসেছিলেন, তারা চেয়েছিলেন দেশীয় ভাষায় শিখে নিয়ে এই ভাষাতেই ধর্মপ্রচার করতে। এভাবেই বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারের সূত্র বাংলা গদ্য গ্রন্থ লেখার সূত্রপাত ঘটেছিল। তাছাড়া 1757 সালে পলাশী যুদ্ধের পর যখন ইংরেজরা রাজ্য শাসনের জন্য বাংলা লেখার প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করল, তখন বাংলায় গ্রন্থ রচনার তৎপরতা দেখা গেল। একদিকে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর মিশন, অন্যদিকে ইংরেজরা রাজ্য শাসনের জন্য বাংলা ভাষা লেখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে তুলল ফোর্ট উইলিয়াম কলেজ। এই যে শ্রীরামপুর মিশন, এই মিশনের মিশনারিদের মধ্যে ছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড, জোশুয়া মার্শম্যান প্রমুখ। এদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়ে থাকে। সেই সময় যে সমস্ত বাংলা ব্যাকরণ বা অভিধান রচিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল পাঠ্যপুস্তক হিসাবে তার উপস্থাপনা। পাঠ্যপুস্তকের অভাব মোচনের জন্যই এই বেশ কিছু রচনা লেখা হয়েছিল। নতুন বাংলা হরফে হ্যালহেড সাহেবের বাংলা ব্যাকরণে সর্বপ্রথম তা ব্যবহৃত হয়েছিল বাংলা গদ্যের। 1800 খ্রিস্টাব্দে তরুণ ইংরেজ রাজকর্মচারীদের দেশীয় ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ যেটি স্থাপিত হয়েছিল, সেখানে উইলিয়াম কেরি তার সংস্কৃত ও বাংলা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তার লেখা গদ্য রচনা ছিল ইতিহাসমালা ও কথোপকথন। এছাড়া পাঠ্যপুস্তকের অভাব মোচনের জন্য কীর্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারতের কিছু অংশ গ্রন্থ প্রকাশ করা হয়েছিল। কেরির সহযোগী পণ্ডিতদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন যারা ভারতীয়, যেমন রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর, চণ্ডীচরণ মুন্সী, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায় প্রমুখ। রামরাম বসুর লেখা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, প্রমোদ চন্দ্রিকা, 32 সিংহাসন, রাজাবলী, হিতোপদেশ, চণ্ডীচরণ মুন্সীর লেখা তোতা ইতিহাস, রাজীবলোচন মুখোপাধ্যায়ের লেখা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়েশ্বর চরিত্র। অন্যদিকে হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা বাংলা গদ্য রচনার প্রথম যুগের উল্লেখযোগ্য নিদর্শন ছিল। এর পরবর্তীতে পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যকে ব্যবহার করা শুরু করেছিলেন আধুনিক মানুষ, রাজা রামমোহন রায়। সেই রাজা রামমোহন রায় প্রথম পাঠ্যপুস্তকের বাইরেই তিনি বাংলা গদ্যকে ব্যবহার করলেন। সেখানে ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজনীতি কথা তার গদ্যে আলোচনার বিষয় হয়ে উঠল। তার গদ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার,
উৎসব আনন্দ, বিদ্যাবাগীশের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক, প্রবর্তক ও নিবর্তক। তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন। এছাড়া রেভারেন্ড কৃষ্ণমোহন উপদেশ কথা, বিদ্যাকল্প দ্রুম প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন। এর পরবর্তী যাদের রচনা বিশেষ উল্লেখযোগ্য ছিল তার একটা সংক্ষিপ্ত রূপ আমি নোট ডাউন করে নিয়েছি, সেখান থেকেই আলোচনা করছি। রাজা রামমোহন রায়ের পর যার নাম উল্লেখ করতে হয় তিনি ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর। তার রচনার বিষয় ছিল ধর্ম, দর্শন, আধ্যাত্মিক, সাধনামূলক রচনা এবং লেখনীগুলি ছিল ব্রাহ্মধর্ম, আত্মজীবনী, ব্রাহ্মধর্মের মত ও বিশ্বাস। তার এই রচনার স্পষ্টতা কিংবা অনুভূতির প্রবণতা অথবা সহজ সরল বর্ণনা এবং উপনিষদের ভাবরসেই তা জারিত ছিল। ঊনবিংশ শতাব্দীর বাংলা গদ্য সাহিত্যের বিকাশে সাহিত্যিক ও সাংবাদিক হিসাবে যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চন্দ্রিকার সম্পাদক ছিলেন। তার লেখা গ্রন্থগুলি ছিল কলিকাতা কমলালয়, নববাবু বিলাস, নববিবি বিলাস প্রমুখ। কলিকাতার তৎকালীন বাঙালি সমাজ ও তার বিদ্রুপাত্মক দৃষ্টিতে তার গ্রন্থগুলিতে চিত্রিত হয়েছিল। তিনি তার রচনায় বহু ইংরেজি শব্দের প্রয়োগ করেছিলেন। এর পরবর্তী যার নাম উল্লেখ করতে হয় তিনি ছিলেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে তিনি ছিলেন প্রথম যথার্থ শিল্পী এবং গদ্যের জনক। বিদ্যাসাগর তার উপাধি পেয়েছিলেন 1839 খ্রিস্টাব্দে। তার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। এই ছদ্মনামে তিনি রচনা লিখেছিলেন যেগুলি বজ্রবিলাস 1884 সাল, এছাড়া অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল 1873। কিন্তু কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য এটিতে লিখেছিলেন রত্ন পরীক্ষা নামে রচনাটি 1886 সালে। তার লেখা আত্মজীবনী হল বিদ্যাসাগর চরিত এবং তার প্রথম রচনা ছিল বসুদেব চরিত। তবে বিদ্যাসাগর চরিতটা ছিল তার অসম্পূর্ণ এবং এটি ছিল তার শেষ রচনা। এছাড়া অন্যান্য রচনা ছিল বেতাল পঞ্চবিংশতি, বর্ণপরিচয়, আখ্যানমঞ্জুরি, চরিতাবলী, বাংলার ইতিহাস, কথামালা, শকুন্তলা, সীতার বনবাস, প্রভাবতীর সম্ভাষণ। এটি ছিল তার শোক আখ্যান। বাংলা সাহিত্যে যদি তার অবদান খুঁজতে হয় তাহলে বলতে হয় তিনি সাধু বাংলা গদ্য ব্যবহার করেছিলেন। কথ্য ভাষায় হালকা চালের তার রচনার বৈশিষ্ট্য জ্যোতির্চিহ্নে যথাযথ প্রয়োগ করেছিলেন এবং বিষয় অনুসারে ভাষা ছিল কখনো সহজ কখনো জটিল। 19 শতকের মননশীল প্লাবন্দিকদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার দত্ত, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। তার শ্রেষ্ঠ কীর্তি ছিল ভারতবর্ষী উপাসক সম্প্রদায় 1870 থেকে 1883। তার রচিত গ্রন্থগুলি ছিল ভূগোল 1881, পদার্থবিদ্যা 1856, চারুপাঠ 1853 ও 59 এবং ধর্মনীতি 1856। তার সাহিত্যে অবদান ছিল তিনি যুক্তির বলিষ্ঠতা ও দৃঢ়তা ছিল। গদ্য মূলত জ্ঞানের সাহিত্য আর বুদ্ধিদীপ্ত তার পৌরুষতা লক্ষ্য করা গিয়েছিল এবং তার রচনা ছিল বিজ্ঞানমূলক। বীরদত্ত পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র ছিলেন উল্লেখযোগ্য। তার রচনা প্রাকৃত ভূগোল বা শিবাজীর চরিত্র। বিদ্যাসাগরের গদ্যরীতি অনুসরণে লিখেছিলেন তারাশঙ্কর তর্করত্ন। তার রচনা ভারতবাসীর স্ত্রীগণের বিদ্যা শিক্ষা অথবা কাদম্বরী। পরবর্তীতে যার নাম উল্লেখ করতে হয় তিনি ছিলেন রাজনারায়ণ বসু। তার রচনা ছিল বিবিধ প্রবন্ধ, আশ্চর্য স্বপ্ন, সেকাল আর একাল এবং আর্য জাতির উৎপত্তি ও বিচার। তার এই গদ্য ছিল সাবলীল ও সাধু। আজীবন তিনি মাতৃভাষায় চর্চা করে গিয়েছেন এবং মাতৃভাষা শিক্ষাদানের বিষয়ে তিনি বিশেষ সোচ্চার ছিলেন। পরবর্তী দ্বারকানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। রোম রাজ্যের ইতিহাস ও গ্রিস রাজ্যের ইতিহাস ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থ। সহজ সরল সাবলীল ভাষায় তিনি তার গ্রন্থ রচনা করে গেছেন। ভূদেব মুখোপাধ্যায়
পারিবারিক প্রবন্ধ, সামাজিক প্রবন্ধ, আচার প্রবন্ধ এবং তার ইতিহাসশাস্ত্রীয় উপন্যাস ছিল অঙ্গুরীয় বিনিময়। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা সংক্রান্ত তার বিষয় শিক্ষা বিষয়ক প্রস্তাব 1856 বা ক্ষেত্রতত্ত্ব 1862। বাংলা গদ্যের সাহিত্যে সার্থক চলিত ভাষার ব্যবহার হয়েছিল, যার হাত ধরেই তিনি ছিলেন প্যারীচাঁদ মিত্র। তার শ্রেষ্ঠ রচনা ছিল আলালের ঘরের দুলাল 1858 খ্রিস্টাব্দে। ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। তার রচনা বিশেষ 5 ধরনে ভাগ করা যায়। প্রবন্ধ টাইপের রচনা ছিল কৃষিপাঠ, যৎকিঞ্চিৎ, জীবন আখ্যানমূলক, ডেভিড হিয়ারের জীবনচরিত, কথোপকথনমূলক, বামাতসিনী, আধ্যাত্মিকা, অবেদী, সমাজ সংস্কারমূলক, এতদ্দেশীয়, স্ত্রীলোক ও দিগের পূর্বকথা, ব্যঙ্গাত্মক রচনা, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। তবে তার বাংলা সাহিত্যে যে কৃতিত্বের জন্য তিনি বিশেষ শ্রেষ্ঠত্বের আসন অধিকার করে আছেন, যার মধ্যে কলিকাতার চলিত কথা ও কৌতুক সৃষ্টি করেছিলেন। তার রচনা রীতি ছিল আলালি গদ্য নামে পরিচিত এবং সাধু ও চলিতের ব্যবহার করেছিলেন। তার রচনায় বাগধারা, নাহত্ব শব্দ, শব্দদ্বৈতের ব্যবহার লক্ষ্য করা গিয়েছিল। বাংলা সাহিত্যে হুতুম প্যাঁচার নকশার রচয়িতা হুতুম নামে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন সিং। তিনি ছিলেন বিদ্যুৎ সায়নী সভার প্রতিষ্ঠাতা। বিদ্যুৎ সায়নী পত্রিকা ছিল তার উল্লেখযোগ্য। তিনি ভাষার সরস ও তীব্র শ্লেষাত্মক এবং খাঁটি চলিত ভাষা ও কথ্যরীতির গুরুগম্ভীর প্রয়োগে বিশেষ কৃতিত্বের অর্জন করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য রচনা হলো যেটি সমাজ সচেতনমূলক। আলালি গদ্যের চেয়েও যা ছিল সরস, সেটি হলো হুতুম প্যাঁচার নকশা। 1862 সালে এটি তার লেখা। 19 শতকে সেই কলকাতার পার্শ্ববর্তী শহরগুলির কলুষ কালিমালিপ্ত, ভ্রষ্টাচারময়, উচ্ছৃঙ্খল ও উন্মাদগামী জীবনযাত্রার পরিচয় তিনি তার গ্রন্থটিতে দিয়েছিলেন। কথ্য ভাষা যে তার যথাযথ উচ্চারণভঙ্গি নিয়েও সাহিত্যের মাধ্যম হয়ে উঠতে পারে, তা তিনিই প্রথম প্রমাণ করেছিলেন।